দর্শক, ভূমিকম্পের আরো আপডেট জানতে আমরা যুক্ত হচ্ছি আমাদের সহকর্মীর সাথে। বংশাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আহমেদ সোহাগ। সোহাগ, আমরা জানতে পেরেছি যে বংশালে 8তলা ভবনের একটা রেলিং ধসে 3 জন নিহতের খবর আমরা জানতে পেরেছি। ওই এলাকার মানুষজনের মধ্যে আসলে কতটা আতঙ্ক কাজ করছে এবং আপনার কাছে আর কি খবর আছে? হ্যাঁ, ঘটনার পরপরই কিন্তু এই এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুধু আসলে এখানে তো যেহেতু একটি ভবনকে কেন্দ্র করে আসলে আতঙ্ক ছড়ায়নি, এটি ভূমিকম্প যেহেতু হয়ে থাকে, একটি ভূমিকম্পের কিন্তু আমরা দেখেছি এই ভূমিকম্পে সারা বাংলাদেশের প্রায় সবগুলো জায়গায় এই ভূমিকম্প অনুভূত হয়েছে, যার ফলে পুরান ঢাকায় মানুষের মধ্যে একটু আতঙ্ক বেশি হওয়ার একটি কারণ আছে। কারণ হচ্ছে এখানকার ভবনগুলো খুবই পাশাপাশি এবং এখানে দুটো ভবনের মাঝে জায়গা নেই বললেই চলে এবং সড়কগুলো প্রচণ্ড ঘিঞ্জি। এই ঘিঞ্জি সড়ক হওয়ার কারণে কিন্তু যখনই ভূমিকম্প হয়, ভূমিকম্পের সাথে সাথে মানুষজন রাস্তায় নেমে আসে এবং মানুষজন রাস্তায় সংকুলন করার মতো স্থান কিন্তু এই রাস্তাগুলোর মধ্যে নেই, কারণ এখানকার সড়কগুলো খুবই অসরু এবং অতটা প্রশস্তও না। এই সড়কগুলো প্রশস্ত না হওয়ার কারণে কিন্তু সাধারণ মানুষ আসলে আতঙ্কটা আসলে বেশি বাড়ে এখানে। আপনারা এখন যে মানুষের ভিড়টা এখানে দেখতে পাচ্ছেন, এরা কিন্তু সবাই এখানেই বংশালে কসাইটুলিতে একটি ভবন, নির্মাণাধীন ভবনই বলা যায়, কারণ হচ্ছে এই ভবনটি একটি পুরাতন ভবন, 5তলা একটি ভবন ছিল। সেই ভবনের উপরে আরও 2টি ফ্লোর তারা করছেন, অর্থাৎ তারা এই ভবনটিকে 7তলা করছেন এবং অনুমোদিতভাবে তারা এটা করছেন। এই ভবনটি আসলে 7তলা করার অনুমোদন নেই, এমনটাই কিন্তু আমরা কর্তৃপক্ষের পক্ষ থেকে জেনেছি। অর্থাৎ পুরান ঢাকায় যে অপরিকল্পিতভাবে যে নগরায়ন, সেই নগরায়নের ফলে কিন্তু সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বেশি কাজ করে। আজকে এই ভূমিকম্পের ঘটনায় যতগুলো হতাহতের ঘটনা ঘটেছে, বিশেষ করে নিহতের ঘটনা ঘটেছে, তার মধ্যে সবচেয়ে বেশি নিহত হয়েছে কিন্তু এই পুরান ঢাকার বংশালে। অর্থাৎ এই ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে কিন্তু ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছে। সোহাগ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আহমেদ সোহাগ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বংশাল থেকে, জানাচ্ছিলেন সেখানে সবশেষ পরিস্থিতি। ভূমিকম্পের বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন ফায়ার সার্ভিসের সাবেক পরিচালক মেজর AKM শাকিল নেওয়াজ। জনাব শাকিল নেওয়াজ, আপনাকে স্বাগত জানাচ্ছি। যেটি জানতে চাই যে এমন কম্পন আসলে বলা হচ্ছে যে এর আগে অনুভব করিনি আমরা কেউ, তো সেক্ষেত্রে এমন দুর্যোগ মোকাবিলার ক্ষেত্রে আসলে আমাদের সক্ষমতা কতটুকু আছে? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দেখেন, এরকম কম্পন আমরা কেন ফিল করেছি, কারণ হলো যে এটার ইপিসেন্টারের থেকে আমাদের দূরত্বটা খুব কাছে ছিল দেখে এটা কম্পনটা অনেক বেশি হয়েছে অনুভব করেছি। আরেকটা হলো শ্যালো ফোকাস। এটা আপনি যদি কন্টিনেন্টাল ক্রাস্টের খুব নিচে এই ভূমিকম্পটা হয়েছে, যার ফলে এই যে লাভ এবং রিলে ওয়েভের একটা ফ্যাক্টর আছে, এটার জন্য কিন্তু কম্পনটা অনেক বেশি হয়েছে। এবং আমাদের এই সাবকন্টিনেন্টে যদি দেখেন, বাংলাদেশে যতগুলো ভূমিকম্প হয়েছে এগুলো কিন্তু শ্যালো ফোকাস, এবং শ্যালো ফোকাস হলো সবচেয়ে পৃথিবীর সবচেয়ে ডেঞ্জারাস ভূমিকম্প, এবং এর ক্ষয়ক্ষতির পরিমাণও কিন্তু অনেক বেশি, যেটা নেপালে হয়েছে। তো আমরা কিন্তু দেখেন এই 2010 থেকে আমি ভূমিকম্প নিয়ে কাজ করতেছি, এই পর্যন্ত যতগুলো হয়েছে 700-এর উপরে কিন্তু আমরা ভূমিকম্প অনুভব করেছি। এবং 1996-এর চট্টগ্রামে ছিল 6.1, যেহেতু অনেক দূরে ছিল আমরা অতটা অনুভব করিনি, বাট এটা 5.7 খুব ক্লোজ প্রক্সিমিটিতে ছিল, যেটা অনুভব করতে। তো এটা থেকে বাঁচার একমাত্র উপায় হলো, ভূমিকম্পের খাবার হলো পোলাও, কোরমা, বিরিয়ানি যেটা আমরা বলে থাকি, সেটা হলো পুরাতন বিল্ডিং। আজকে যে যতগুলো ঘটনা হয়েছে সব কিন্তু পুরাতন বিল্ডিং এবং নন স্ট্রাকচারাল যে বিল্ডিং, যেগুলা বিধি কোনো কিছু মেনে চলে নাই, সেই বিল্ডিংগুলো ক্ষতি বেশি হয়েছে। আল্লাহ আমাদেরকে আজকে সেভ করেছে। আজকে যদি কর্মদিন থাকতো, ছুটির দিন না থেকে কর্মদিনের যদি থাকতো, তাহলে ক্ষতির পরিমাণ অনেক বেশি থাকতো, কারণ লোকজন অফিসে বেশি থাকতো, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বেশি থাকতো, তখন প্যানিক সৃষ্টি হইতো এবং দৌড়াদৌড়ে হুড়াহুড়িতে আরো বেশি ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আমাদের মৃত্যুর পরিমাণ কিন্তু অনেক হতো। তো এটা থেকে একমাত্র উপায় হলো যে আমাদের বিল্ডিংগুলো আইডেন্টিফাই করা কোনটা নাজুক বিল্ডিং, এই বিল্ডিংগুলো ভেঙে সফট প্রণোদনা সরকারের প্রজেক্ট নেওয়া উচিত, এই বিল্ডিংগুলো করা উচিত। এবং আমাদের দেশের সবচেয়ে ভার্নারেবল ভূমিকম্পের জায়গা হলো পুরাতন ঢাকা। এগুলো 300, 400, 200 বছরের বিল্ডিং রয়েছে, এগুলো ভেঙে নতুন বিল্ডিংগুলো করা উচিত। আজকে যদি দুর্ঘটনার যা দেখেন আপনি, সব কিন্তু এই পুরাতন ঢাকা এই যেগুলো হয়েছে, যেগুলো হলো যে কোনো নিয়ম নীতি মানে নেই, পুরাতন বিল্ডিং, এগুলো ওয়াল ভেঙে পড়ে আজকে কিন্তু মানুষ মারা গিয়েছে। এবং এটা যদি আমরা যেটা হাইপোথিসিস ডেভেলপ করেছি, যেটা হলো যে মধুপুর যেটা ফল্ট আছে, আমি জানি
মনে হয় যে এটার কানেক্টিভিটি মধ্যের উপর ফল্টের সাথে থাকতে পারে। তো এই যদি হয় সেখানে 8 এর উপরে কিন্তু রিক্টার স্কেলে ভূমিকম্প হওয়ার কথা। সেই পরিমাণ ভূমিকম্প হলে পরে যেখানে 5.7 স্কেলে মাত্র 5-10 সেকেন্ড এই অবস্থা 8 রিক্টার স্কেলে যদি হয় তাহলে আপনার কি অবস্থা হবে আপনি চিন্তা করতে পারেন। যে এখানে 8 লক্ষ বিল্ডিং এর ভিতরে আমি বলতে পারি যে সরাসরি আপনি 3 থেকে 4 লক্ষ বিল্ডিং আপনি ভেঙে যাবে। এবং ঢাকা শহরের উদ্ধার পরিচালনা কিন্তু ঢাকা শহরের লোক করতে পারবে না। সমস্ত পথ ঘাট সবকিছু হয়ে যাবে এবং বাইরে থেকে লোক এসে উদ্ধার করতে হবে। এটার একমাত্র উপায় হলো যে আমাদের স্ট্রাকচার গুলা বিএনবি করা, আমাদের ড্রিল করা, আমাদের রেস্কিউ ইকুইপমেন্ট নিয়ে আমাদেরকে রেস্কিউ টিম গঠন করা। এটা কিন্তু আমরা যুদ্ধ করছি 10 সাল থেকে, কিন্তু সেই পরিমাণ কিন্তু এই যে টিম গঠন বলেন ভলেন্টিয়ার গঠন কিন্তু এখনো হয়নি। অনেকে হয়তো বলবেন বড় বড় কথা, কিন্তু আপনি যদি অন গ্রাউন্ডে যদি দেখেন এটার কিন্তু ইমপ্লিকেশন কিন্তু খুব কম। সেই জন্য ওই জায়গাগুলোতে আমাদের দিতে হবে। ভূমিকম্পের আগে হলে সেই জায়গাটায় আপনি জোর দিচ্ছেন। জনাব শাকিল নওয়াজ, আমি আরেকটি বিষয় যেটি জানতে চাই, আপনি জাতীয় পর্যায়ে যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেটার কথা বলছেন, কিন্তু ব্যক্তি পর্যায়ে সাধারণ মানুষ আসলে এই ধরনের ভূমিকম্প হলে তারা কি ধরনের সতর্কতামূলক পদক্ষেপ নিতে পারে? দেখেন ওই জায়গাগুলোতে কাছে ইনস্টিটিউশন গুলো আসবে, যেমন হলো সিটি কর্পোরেশনকে আপনি বানিয়ে রাখছেন যে ভূমিকম্পের প্রধান রেস্কিউ টিমের কমান্ডার বানিয়ে রাখছেন, কিন্তু তার কি ওই সিটি কর্পোরেশনের মেয়র বলেন বা এখানে কাউন্সিলর বলেন তার কি সেই নলেজটা আছে? সে তো টিম গঠন করার কথা। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এই শিক্ষাগুলো দেওয়া উচিত। স্কুল কলেজে শিক্ষা দেওয়ার কথা। স্কুল কলেজগুলোতে শিক্ষা দেওয়া হচ্ছে? প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি লেভেলে কি দেওয়া হচ্ছে? দেওয়া হচ্ছে। আমি যদি কর্মক্ষেত্রেই যাই, প্রত্যেকটা কর্মক্ষেত্রে কিন্তু ট্রেনিং এর করা উচিত। সেখানে আপনি দেখেন যে কোনো আপনি যে জায়গা থেকে অ্যাঙ্কারিং করছেন সেখানে কি ভূমিকম্পের কোনোদিন ড্রিল করেছেন বা আপনাকে শিক্ষা দেওয়া হয়েছে কোন জায়গায় কোন অবস্থান নেবেন, কি করবেন? তো সব জায়গায় কিন্তু এই একই অবস্থা। মোট কথা হলো যে আমাদের ওই জায়গাগুলো থেকে আমাদের ইনিশিয়েটিভ নিতে হবে এবং আমাদেরকে ওই রেজিলিয়েন্সি ডেভেলপ করতে হবে। তা না হলে পরে কিন্তু আপনি এই থেকে রক্ষা করার কোনো উপায় নেই। ওই মৃত্যু ডেড বডি আর গুনতে হবে, ডেড বডি আর হলো এই সমস্ত বিল্ডিং কলাপসি গুনতে হবে আমাদের। কিন্তু ব্যক্তি পর্যায়ে কি তারা আসলে যখন ঘরে থাকবে, ঘনবসতিপূর্ণ কোনো এলাকায় থাকবে, সেক্ষেত্রে তারা নিজের জায়গা থেকে আসলে কি কি পদক্ষেপ নিতে পারে, ছোট্ট করে যদি একটু বলেন। ওকে, দ্যাটস এ ফ্যান্টাস্টিক থিং আপনি করেছেন। ব্যক্তি পর্যায়ে আমি বলি থাম রোল। আপনি যখন ভূমিকম্প হবে আপনি 1 মিনিটের ভিতরে বের হওয়া যাবে না। বের হলে পরে ফলিং অবজেক্ট গুলো আপনার উপরে পড়বে না। আজকে দেখেছেন আপনারা। সেই জন্য হলো প্রথম হলো আপনার বাড়িতে ভীম এবং কলামের স্থানটা আপনি বের করবেন, তার নিচে অবস্থানের ব্যবস্থা করবেন এবং ভীম এবং এই কলামের স্থানটা অবশ্যই বাইরের ওয়ালের দিকে হবে না। আজকে দেখেছেন বাইরের ওয়াল ভেঙে কিন্তু লোকজন আহত হয়েছে। এটা ভিতরের দিকে হতে হবে। এটা যদি না হয়, ভীম এবং কলামের স্থান যদি আপনি না বের করতে পারেন, তাহলে ইনার ওয়ালে আপনি অবস্থান নেবেন। অবশ্যই আপনার মাথায় হাত থাকবে, আপনি নীল ডাউন করে পজিশন দিবেন মাথার নিচের দিকে করে। তারপরে আরেকটি হলো এটাও যদি না পান তাহলে ওয়াল এবং 2 ওয়ালের কর্নারে আপনি পজিশন নেবেন। এই জায়গাগুলো হলো ভূমিকম্পের জন্য খুবই জায়গা। আমি নেপাল আর্থকোয়েকে দেখছি, ফিলিপিন আর্থকোয়েকে দেখছি এবং আপনি রানা প্লাজা যে বিল্ডিং কলাপসে এগুলো দেখেছি। যারা এই সমস্ত জায়গায় অবস্থান নিয়েছে তারাই বেঁচে রয়েছে, আর তারা বেঁচে আছে। এবং আপনি যে সতর্কতাগুলোর কথা বলেছেন, অসংখ্য ধন্যবাদ জনাব শাকিল নওয়াজ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, ফায়ার সার্ভিসের সাবেক পরিচালক মেজর একেএম শাকিল নওয়াজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন ভূমিকম্প সংশ্লিষ্ট নানান তথ্য আমাদের সঙ্গে। দর্শক, ভূমিকম্পের খবর জানাতে আমরা এখন চলে যাব বনানীতে। সেখানে আছেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম সবুজ। সবুজ, বনানী একটা অভিজাত এলাকা, সেখানে এই ভূমিকম্পের প্রভাব কি পড়েছে? ভূমিকম্পের প্রভাব রাজধানীর অভিজাত থেকে শুরু করে একদম প্রান্ত সবখানেই কিন্তু পড়েছে। মানুষ যে ভীষণভাবে ভয়গ্রস্ত হয়েছে এবং তারা যে ভয় পেয়েছে রাস্তায় ছুটে এসেছিল ক্ষণিকের জন্য হলেও, কিন্তু রাজধানীর উঁচু নিচু যে ভেদাভেদ ছিল তা কিন্তু আজকে সকাল 10:30 অর্থাৎ 10:38 ঢাকায় অন্তত আমরা দেখিনি। মানুষ কিন্তু এক প্রকার দিক বিদিক ছোটাছুটি করেছে। আমরা রয়েছি রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক এভিনিউতে। রাজধানীর যে কয়েকটি সড়ক রয়েছে সুউচ্চ ভবনের, এটি একটি সেরকম একটি সড়ক। এই সড়কেও কিন্তু নানা সময় আমরা দুর্ঘটনার খবর সংগ্রহ করেছি। এফআর টাওয়ারের পাশেই আমরা রয়েছি। এখন থেকে 6-7 বছর আগে এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল এবং এই রাস্তায় আরও কয়েকবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।
তো সব মিলে এই এলাকার মানুষের যে অভিজ্ঞতা বা তাদের যে উদ্বেগ উৎকণ্ঠা তা কিন্তু অন্য 8-10টি এলাকার চেয়ে বেশি। গণমাধ্যমের অর্থাৎ কিংবা ইউটিউব, ফেসবুকে, সিসি ক্যামেরায় জাপান সহ অন্যান্য অঞ্চলের যে ভূমিকম্পের ছবি কিন্তু দেশবাসী এতদিন বা এত বছর দেখেছে। আজকে কিন্তু ঢাকার মানুষ অন্তত একদম হাড়ে হাড়ে উপলব্ধি করেছে যে একটি বড় ভূমিকম্প হলে কেমন ঝাঁকুনি দেয় এবং মানুষ কী পরিমাণ আতঙ্কগ্রস্ত কিংবা দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে। প্রকৃতির যে দুর্যোগ, এই দুর্যোগ আসলে মানুষ ভীষণ অসহায়। তা আজকে কিন্তু সকাল 10টা 38 মিনিটে 5.7 মাত্রার ভূমিকম্পে কিন্তু মানুষ আসলে অনুধাবন করতে পেরেছেন। ঢাকা এরই মধ্যে কিন্তু একাধিক হতাহতের ঘটনা আমরা শুনেছি, বেশ কয়েকজন মারা গেছেন, এই তথ্য আমাদের কাছে রয়েছে। এখন পর্যন্ত 3 জন মারা গেছেন, হাসপাতাল সূত্র কিন্তু এই তথ্য আমাদের কাছে নিশ্চিত করেছেন। তবে আরও কোথাও কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, যেহেতু মাত্র কয়েক ঘন্টা হলো, সকাল 10:30-11টার দিকে ভূমিকম্পের রেশ আসলে বলা চলে মানুষ কিছুটা ঘোরের মধ্য থেকে বের হয়েছে। তো আরও ঘন্টাখানিক পরে কিংবা বিকেল নাগাদ বা কালকে সকাল নাগাদ আসলে স্পষ্ট হয়ে বোঝা যাবে যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এই ভূমিকম্পে। ঢাকার যে কেন্দ্র থেকে ভূমিকম্প মাপা হয়েছে রিক্টার স্কেলে 5.7 মাত্রার, এখান থেকে 13 কিলোমিটার দূরে অর্থাৎ নরসিংদীর মাধবদী এলাকায় এর উৎপত্তিস্থল ছিল। তো তার প্রভাব কিন্তু ঢাকা সহ সারা দেশেই পড়েছে এবং সবাই কিন্তু সবার আত্মীয় স্বজনের খোঁজ খবর নিয়েছেন সকাল 10:38 পর থেকেই কোথাও কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা। তো ফেসবুক সহ নানা মাধ্যমে আমরা যে ছবি দেখছি সেখানে দেখছি যে ভূমিকম্পের প্রভাবে কিন্তু পুকুরের যে পানি, সেই পানি কিন্তু ঝাঁকুনির ফলে 5 থেকে 6 ফিট পর্যন্ত উপরে উঠে গেছে। মাছ পুকুরের বাঁধ পেরিয়ে রাস্তায় চলে এসেছে এবং এই কথা কিন্তু 2013 সালে রানা প্লাজা দুর্যোগের পর থেকেই কিন্তু বলা হচ্ছিল যে ঢাকা শহরের যে ঘনবসতিপূর্ণ একটি ডেন্সলি পপুলেটেড এরিয়া, এই ভবনের কিন্তু নিরাপত্তা ব্যবস্থা নেই এবং এই ভবন কাগজে কলমে, ভবনের নকশা সব কিছু ঠিকঠাক থাকলেও এই ভবনের যে নির্মাণ প্রক্রিয়া, সেই নির্মাণ প্রক্রিয়ায় কিন্তু আমরা বারবারই কিন্তু নানা ধরনের জটিলতা দেখি এবং সেই জটিলতা কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজকে আমরা দেখেছি বুয়েটের যে বিশেষজ্ঞ দল তারা সেখানে গেছেন। সেই 80-র দশকে সবুজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, শফিকুল ইসলাম সবুজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বনানী থেকে, আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন বাড্ডা থেকে আরিফ আমাদের সঙ্গে যুক্ত আছেন, সুলতান মাহমুদ আরিফ। আপনার কাছে যেটি জানতে চাই, সবুজ যেমনটি বলছিলেন, অভিজাত থেকে শুরু করে সব এলাকায় আসলে এই ভূমিকম্পের প্রভাব প্রত্যেকের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। বাড্ডার পরিস্থিতিটা কি? যেমনটি বলা হয়েছিল যে প্রত্যেকটি জায়গায় আতঙ্ক তৈরি করেছে, এটি যেমন সত্য, আবার অপরদিকে ভবন ধসের যে বিষয়টি ছড়িয়ে পড়েছে বিভিন্ন জায়গায়। আমরা বেশ কয়েকটি জায়গায় আমরা দেখেছি যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে, কিন্তু কোনোরকম ভবন যে হেলে পড়া বা ধসে পড়ার তেমন কোনো চিহ্ন কিন্তু নেই। আমি এখন যেখানে রয়েছি এটি বাড্ডা লিংক রোড এবং এটির এক পাশে রয়েছে লিলিকুঞ্জ এবং অন্য পাশে যে চক্ষু হসপিটাল। বলা হচ্ছে যে এখানকার যে দুটি ভবন রয়েছে, দুটি ভবন একটি আরেকটির উপরে সামান্যটুকু হেলে পড়েছে এমনটি কিন্তু ধারণা করা হচ্ছে এবং এটি নিয়েও একটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। কেউ বলছেন যে এটি আগ থেকেই এমনটি ছিল, আবার কেউ বলছেন এটি আজকের যে ভূমিকম্প, সেই ভূমিকম্পের কারণেই মূলত এমনটি হয়েছে। এবং এই যে আতঙ্ক, এই আতঙ্কের প্রেক্ষিতে দুটি ভবন থেকেই এখানে যারা বসবাস করেন তারা ইতিমধ্যে ভবন থেকে বেরিয়ে পড়েছেন এবং কেউ এই দুটি ভবনেই কিন্তু নেই, তারা সবাই রাস্তায় নেমে পড়েছেন। এক ধরনের যে আতঙ্কর কথা আপনি যেমনটি বলছিলেন, যে আতঙ্ক, সেই আতঙ্ক কিন্তু জনমানুষের ভিতরে কাজ করছে। এবং 10:38 নাগাদ যখন ভূমিকম্পটি হয়, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়ানক একটি ভূমিকম্প, সেই ভূমিকম্প হওয়ার পর আমরা তখনকার চিত্র আমরা এই এলাকার দেখেছি এবং অন্যান্য জায়গার দেখেছি। সাথে সাথে এখানকার নারী পুরুষ যারা রয়েছে, বৃদ্ধা, সবাই কিন্তু রাস্তায় নেমে এসেছে এবং এখানকার বয়োবৃদ্ধ যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে তাদের বয়সে এরকম ভয়ঙ্কর ভূমিকম্প তারা কিন্তু আগে কখনো দেখেননি। এবং এই যে ভূমিকম্পের ভয়াবহতা একদিকে যেমন রয়েছে, তেমনিভাবে যে মানুষের ভিতরে এক ধরনের যে আতঙ্ক, সেই আতঙ্কের প্রেক্ষিতে বলা যায় যে আজকের এই ভূমিকম্প এখন পর্যন্ত এক ধরনের আতঙ্ক কাজ করছে। এবং যে সকল ভবনগুলোতে বলা হচ্ছে ঝুঁকিপূর্ণ, সে সকল ভবনগুলো থেকেই কিন্তু মানুষজন রাস্তায় নেমে এসেছে এবং রাস্তায় তারা থাকছেন। এবং বাড্ডা বেশ কয়েকটি ভবনে কোনো মানুষ বর্তমানে বসবাস করছেন না, তারা আতঙ্কে রাস্তায় নেমে পড়ছেন এবং বলা যায় যে এখন পর্যন্ত সবার ভিতরে এক ধরনের চাপা আতঙ্ক কাজ করছে।
আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা যাচ্ছি রাজধানী মিটফোর্ড হাসপাতালে। সেখানে আছেন আমাদের সহকর্মী আদ্দিন সজীব। সজীব, যেহেতু বংশাল এলাকায় 3 জন মারা গেছেন এবং তারাও মিটফোর্ডেই ছিলেন এমনটি আমরা জানতে পেরেছি, যদি ভুল থাকে আপনি সেটা কারেকশন করে দিবেন। মিটফোর্ড হাসপাতালে আসলে আহত যারা এসেছেন তারা সংখ্যা কেমন বা সার্বিক পরিস্থিতিটা কি? সব মিলিয়ে 20 জন এখানে চিকিৎসা নিতে এসেছিলেন। তাদের 20 জনের মধ্যে 3 জন যে মৃতের খবর আমরা পেয়েছি এবং সেটা সেই তথ্যটাই আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। একটা হৃদয় বিদারক চিত্র যে এখানে আমরা জানতে পেরেছি যে রাফিউল ইসলাম রাফি নামে একজন ছিলেন যিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের স্টুডেন্ট। তাছাড়াও আরো একজন শিশু এবং একজন বয়স্ক ঠিক বলা যাবে না, মানে আরেকজন প্রাপ্তবয়স্ক একজনের মরদেহ এখানে ছিল। তার পরিচয় আমরা এতক্ষণ পর্যন্ত আইডেন্টিফাই করতে আমরা পারছিলাম না, কিন্তু সব শেষ যেটা আমরা জানতে পারলাম এই কিছুক্ষণ আগে যে যিনি এখানে শিশু এবং আরেকজন যিনি রয়েছেন তারা দুজনই বাবা এবং তার সন্তান। তাদের স্বজনরা, তাদের প্রিয়জনরা এখানে এসছেন। তাদের আসার পরে এটা তারা চিহ্নিত করেছেন এবং চিহ্নিত করার পরে রীতিমতো তারা ভেঙে পড়েছেন সবাই। এখানে যত জানা গেছে যিনি এখানে শিশু এবং তার বাবা যিনি মারা গেছেন তিনি একজন ব্যবসায়ী ছিলেন। একটু তার পরিচয়টা বলবেন? ভাই, আমার বড় ভাই, ওনার নাম হচ্ছে আব্দুর রহিম, আর ভাতিজার নাম হচ্ছে মেহরাব হোসেন রিমন। কখন বের হয়েছিল? ওনারা সকাল 10টার দিকে অনুমানিক বের হয়েছে ভূমিকম্প রাগ দিয়া। কোথায় গিয়েছিল? ওনারা গেছিল সম্ভবত কষাইটুলি, যে মাংস বিক্রি করে, তো ওইখানে সম্ভবত মাংস কেনার জন্য আসছে। এখন আপনারা কি চিনতে পেরেছেন এবং শিশুটা এবং তার যে বাবা? আমি এখনো দেখিনি, কিন্তু কনফার্ম আমার লোক এসে দেখছে ভাই। আমার যে বড় ভাই আছে আরো ওনারা দেখছে কনফার্ম। আপনারা দেখছিলেন যে তার যে স্বজন তিনি বলছিলেন যে আসলে এই হৃদয় বিদারক ঘটনার কথা, যে তারা দুজনই বের হয়েছিলেন, বাবা এবং সন্তান। তারা দুজনই দুনিয়ার এই জীবন শেষ করেছেন। এর বাইরেও আপনি জানেন যে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের আরেকজন স্টুডেন্ট যিনি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন, 52 ব্যাচের স্টুডেন্ট রাফিউল ইসলাম রাফি, তিনি অসুস্থ হয়েছেন। এখানে আরো একটা ঘটনা ঘটেছে যে তার মাও আবার একই সঙ্গে আহত হয়েছেন এবং তারা রীতিমতো ওখানেও হৃদয় বিদারক অবস্থা। তার বাবা এখনো এখানে নেই। তার বাবা তাদের বাড়ি বগুড়া থেকে রওনা হয়েছেন। সেখানেও আমরা দেখেছি যে তার মায়ের অবস্থা, যদিও চিকিৎসক আমাদেরকে জানিয়েছেন তার মা সংখ্যা মুক্ত, রাফির মা। এদিকে আপনারা দেখছেন যে যারা স্বজনরা এসছেন তাদের এই অবস্থা। যতটুকু জানা যাচ্ছে যে ব্যবসায়ী যিনি ছিলেন আব্দুর রহিম সাহেব, তিনি কাপড়ের ব্যবসায়ী ছিলেন। আমরা আছি মিটবো। এছাড়া আমরা যতটুকু জানি যে 20 জন এখানে চিকিৎসা নিতে এসছেন, তার মধ্যে প্রায় 14 জন চিকিৎসা নিয়ে প্রাথমিকভাবে চিকিৎসা নিয়ে তারা ফিরেছেন। এছাড়া আরো 2 জনকে এখান থেকে রেফার্ড করা হয়েছে অন্য হসপিটালে। এর বাইরে একজন এখন রাফির মা চিকিৎসাধীন রয়েছেন। তাকে সংখ্যামুক্ত বলা হলেও তার যে হেড ইনজুরি রয়েছে এবং শোল্ডারে ইনজুরি রয়েছে তার মায়ের, সেখানে এই পরিস্থিতি আছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি মর্গের সামনে এবং এই মর্গের এখানে আমরা যতটুকু জানতে পেরেছি পুলিশের কাছে পুলিশ শ্রদ্ধাল করছে। এরপরে পরিবারের আত্মীয় স্বজনরা আসার পরে তাদের অনুমতি এবং তাদের সঙ্গে আলাপ আলোচনার পরে চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন, চিকিৎসক পুলিশ সবাই মিলে সিদ্ধান্ত নেবেন যে আসলে ময়নাতদন্ত তারা কিভাবে কি করবেন না করবেন এসব বিষয়ে। সজীব, আপনাকে ধন্যবাদ। দর্শক, আদ্দিন সজীব আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মিটফোর্ড হাসপাতাল থেকে, জানাচ্ছিলেন সেখানের সার্বিক পরিস্থিতি এবং হৃদয় বিদারক এরকম অনেক ঘটনার সাক্ষী হচ্ছেন আমাদের সহকর্মীরা এরকম একটি দুর্যোগের পর। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মীরা দেশের বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন এই ভূমিকম্পের হতাহত এবং ক্ষয়ক্ষতির পরিমাণের খবর।